আমি অনেক সময় আমার জীবনটা নিয়েই বিস্মিত হই, অবাক হই। এই আমি আর সেই আমি, এর মধ্যে কতই না পার্থক্য। কি করছো বাচ্চারা? মুভি দেখছো? মুভিটা একটু বন্ধ করো। তোমরা বরঞ্চ এই ভিডিওটা দেখো। ইনি হচ্ছেন ডক্টর আতিউর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। কি করে আমি এখানে এলাম, এই প্রশ্ন নিজেকে মাঝে মাঝে করি। উনি অনেক কষ্ট করেছেন, দেখছো? রূপবতী বাংলার হাজার বছরের ঐতিহ্যের নান্দনিকতায় পরিপূর্ণ জামালপুর জেলার দিঘপাইত ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পূর্বপাড় দিঘুলি। গ্রামটির সঙ্গে নতুন আরেকটি ঐতিহ্য যুক্ত হয়েছে আতিউর রহমান। ছনের ঘরের সূক্ষ্ম ফাঁক গলে সোনালি রোদ আর নিত্য অনটন সানন্দে গায়ে মেখে এই গ্রামেই বেড়ে উঠেছেন একজন মহান সন্তান। একই সাথে তিনি হয়ে উঠেছেন বাংলার ৬৮,০০০ গ্রামের নিরন্ন মানুষের বিজয়ের প্রতীক। অতি দরিদ্র পরিবারে জন্মেছেন, কিন্তু সেই দারিদ্র্য অতিক্রম করে নিজের প্রত্যয়দৃপ্ত মনন ও সৃজন ক্ষমতা দিয়ে মেধাবী ছাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আতিউর রহমান। কি করে আমি এখানে এলাম, এই প্রশ্ন নিজেকে মাঝে মাঝে করি। তা আমি বলবো যে আমার ভাগ্য, আমার পরিবার, আমার বন্ধুরা, আমার সহযোগীরা সকলেই তারা অবদান রেখেছেন আমার এখানে আসবার জন্য। সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমার শিক্ষকেরা। খুব দূর অবস্থায় লেখাপড়া করছে, এখান থেকে সহযোগিতা করে আমরা গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করে ওনারে ক্যারিয়ারের খরচপাতি মিছিল করে দিয়েছিলাম। ওখান থেকে লেখাপড়া করে উনি এত বড় হয়েছে। হাতে খড়ি যেটা বলে, সেটা মার কাছে। আমার মা সেই আমলে ক্লাস 3 পর্যন্ত পড়া, আমার বাবা কোনোই লেখাপড়া করেননি। ওই সময় একটা কলম জোগাড় করা খুব কঠিন হচ্ছিল, কালিও নেই। তো আমার মনে আছে বাঁশের শলা কেটে কেটে কলম বানাতাম, লাউয়ের পাতা সেগুলো শুকিয়ে বা তার রস বের করে কালি বানাতাম, সেগুলো দিয়ে লিখতাম। সেই সময়টায় সৃজনশীলতা, আমি বলবো যে লেখার জন্য সৃজনশীলতা বের করতাম। ক্লাস 3-তে যখন পড়ে আর্থিক অবস্থা অনটনের জন্য উনি আর স্কুলে লেখাপড়া করতে পারতেছেন না। তখন কি করলেন, উনি একটা বিড়ির দোকান দিয়ে কিছু আর্থিক সহযোগিতা বিড়ির দোকান থেকে নিলেন। ওনার ভাবনেই উনি থাকছেন যাতে কিভাবে বড় হওয়া যায়, লেখাপড়া কিভাবে করা যায়, এই চিন্তাই তার ছিল। একদিন প্রাথমিক স্কুলে গেলাম, সেদিন একটা অনুষ্ঠান হচ্ছিল, কি নাটক হবে বোধহয় স্কুলে, এবং এত আনন্দ, সবাই আনন্দ করছে। তো বড় ভাইকে বললাম যে এত আনন্দ স্কুলে, আমি তো স্কুলে আবার ফিরে আসতে চাই। মিয়া ভাই, আমি পড়াশোনা করতে পারি না ওদের মতো। আজকে ওরা যেমন অনুষ্ঠানে আনন্দ করছে, আমারও আনন্দ করতে ইচ্ছে করে। আমার খুব কষ্ট হয়। ঠিক আছে, কাল তোকে এই হেডমাস্টারের কাছে নিয়ে যাবো, চল যাই। স্কুল নিয়ে গেলাম, স্যারে ভর্তি করবো না। হ্যাঁ করবো না, কি এর জন্য করবেন না, করতে হবে। পরে আমি যা জোর করে ধরলাম, ধরে হাইরে পরে স্কুলে আবার ভর্তি করলাম। কাসেম সাহেবের কাছে নিয়ে গেলেন আমাকে বড় ভাই। বাইরে দাঁড়িয়ে আছেন। স্যার আমার সাথে খুব তাচ্ছিল্যের সাথেই কথা বলেছিলেন, বলে যে সবাই কি লেখাপড়া করতে পারে, যেটা আমার মনে খুব দাগ কেটেছিল। তো আমি বললাম যে স্যার, চেষ্টা করি না কেন, আপনার তো অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী, আমি একজন বাড়তি, আপনার তেমন কঠিন হবে না।
তো বলে যে তোমার তো কিছুই নেই, বই নাই, কিছু নাই, দেখি আমার বন্ধুদের কাছ থেকে সাহায্য নিয়ে যদি করতে পারি। এবং তারপরে উনি বেশ রাজি হলেন। এবং এই সময়টাই আমার বন্ধু মোজাম্মেলের তখন ক্লাসে ফার্স্ট বয় মোজাম্মেল, একটু দূরেই থাকেন। তো মোজাম্মেলকে বললাম, মোজাম্মেল আমি তোমার বাড়িতে যেতে চাই, খালাম্মার সাথে আমি একটু কথা বলবো। বলে চলো। গেলাম, খালাম্মাকে বললাম যে খালাম্মা আমি 1-2 মাস আপনার এখানে থাকবো, থেকে মোজাম্মেলের বইগুলো থেকে আমি পড়াশোনা করব এবং পড়াশোনা করে আমি দেখি পাশ করতে পারি কিনা। তো মোজাম্মেলের একটা মামা ছিলেন, আশরাফ মামা, খুব ভালো অঙ্ক ইংরেজি দুটোই জানতেন। তা আমার আগ্রহ দেখে আশরাফ মামা বলল যে আমি তোমাকে শেখাবো, কোনো অসুবিধা নেই, মোজাম্মেল তো ভালো করে, ও তো ফার্স্ট বয়, তুমি শেখো, আমি তোমাকে শেখাবো। 2 মাসের মধ্যে খুব গরম ছিল সেই বছরটা, জ্যৈষ্ঠ আষাঢ় মাস। আমরা গাছতলায় বসে বসে আশরাফ মামার কাছ থেকে অঙ্ক শিখতাম, ইংরেজি শিখতাম। এবং 1 সপ্তাহ পর পর আমি বাড়িতে যেতাম মার কাছে, মার সাথে দেখা করার জন্য। কষ্ট করছি এই কারণে যে আমি লেখাপড়া যেন প্রমাণ করতে চাই যে আমিও লেখাপড়া করতে পারি, এবং দিন রাত পড়াশোনা করি। এবং আশরাফ মামাও খুব পছন্দ করছেন যে একটা ছেলে এত নিবেদিত প্রাণ পড়াশোনা করছে। মাকে গিয়ে বললাম, মার খুব কষ্ট হয়, মাকে বললাম যে মা তুমি কোনো চিন্তা করো না, ওখানে খালাম্মা আমার খাওয়া দাওয়া লেখাপড়া সব দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমি খুব মনোযোগ দিয়ে পড়ছি, আমি নিশ্চয়ই দেখা যাক আমি যে লেখাপড়া করতে পারি এটা আমি প্রমাণ করব। তো তারপর 2 মাস পরে পরীক্ষা হলো। পরীক্ষার রেজাল্টের দিন একদম সামনের বেঞ্চে গিয়ে বসছি, কারণ আমি খুব কনফিডেন্ট যে আমি কেমন পরীক্ষা দিয়েছি। তো সেই জন্য রেজাল্টস নিয়ে আসছেন যখন হেডমাস্টার, একই হেডমাস্টার সাহেব এসে রেজাল্ট শিট তো পড়বেন, পড়ার সময় একবার আমার দিকে তাকাচ্ছেন, আরেকবার সবার দিকে তাকাচ্ছেন, মিনিট কয়েক কোনো কথা বলতে পারছেন না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো তিনি ঘোষণা করলেন যে এবারে ক্লাসে প্রথম হয়েছেন আতিক। সেই ঘটনার পর জীবনটা বদলে গেল, একেবারেই বদলে গেল। আমি যখন ফিরে আসলাম বাড়িতে, আমার মা তো বোঝেন, বাবা কিছুই বোঝেন না, লেখাপড়ার মানে কি তাও জানেন না। বাবা দেখলাম যে খুব খুশি। আমি বাবাকে বললাম যে এখন তো পাশ করলাম, যে পরের বছরগুলো কেমন করে চলবে, আমার বই পুস্তক লেখা এগুলো কেমন করে হবে। তখন মা বললেন যে একটা ছাগল, খাসি বোধহয় 2টো খাসি আছে আমাদের, এটা বিক্রি করে টাকা যে কটা হলো সেই টাকা নিয়ে, বাবা কোনো দিন শহরে যান না, আমাকে বলল যে আমি যাব তোমার সাথে শহরে। সেখান থেকে 14 মাইল দূরে জামালপুর শহর। আমরা হেঁটে হেঁটে, আমি বাবার সাথে হেঁটে হেঁটে গিয়েছিলাম সেখানে বই কিনবার জন্য। অনেক রাত্রে বোধহয় বাড়িতে ফিরলাম বই নিয়ে। তো সেই ছিল এক, মানে আমি বলবো এক নবযাত্রা। আমি কি উদ্যম আমার, এবং তারপর থেকে আমি আর কিন্তু ক্লাসের সেকেন্ড হইনি কোনো দিন। তো সেই পরে আমার চাচা, বড় চাচা যিনি থাকেন বাজারে, তিনি একদিন মাকে এসে বললো যে তোমার ছেলেটা নাকি খুব ভালো রেজাল্ট করছে। মা বললেন যে হ্যাঁ। তো বলে যে আমি ওকে নিয়ে যাই, আমার এখানে নিয়ে যাই, এখানে তোমার লেখাপড়া হবে না, পরিবেশ ভালো না, আমার ওখানে নিয়ে যাই, ওখানে বাজারে আমিও আছি, দেখে দিব, ভালো রেজাল্ট করবে। তিনিও শিক্ষক, তারপর অন্যান্য শিক্ষক সতীশ বাবু ছিলেন, তারা সবাই আমাকে খুব সাহায্য করতেন। এবং করতে করতে একদিন এসে আমার চাচা জামালপুর গিয়েছেন কি কাজে জানি, ফিরে এসে একটা কাগজ নিয়ে এসেছেন, ইত্তেফাক খুব সম্ভবত, ওনার শ্বশুরবাড়ি আবার জামালপুর। তো তার শালারা বলেছেন যে আপনার নাকি একটা ভাস্তে আছে, সে লেখাপড়ায় ভালো, তো এইখানে একটু ভর্তির চেষ্টা করেন না কেন। ফর্ম টম উনি পূরণ করলেন, আমি একটা স্বাক্ষর দিলাম মনে আছে। তারপর আমাকে ডাকলো, পরীক্ষার জন্য ডাকলো। পরীক্ষা দিতে গেলাম, গিয়ে দেখি সব ছেলে মেয়েরা, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি এরকম কলেজের ছেলে মেয়েরা, তারা তো খুব স্মার্ট, ইংরেজি চমৎকার ইংরেজি বলছে। আমার ভালো একটা শার্টও নাই, একটা প্যান্ট। আমি কানাইবাবু, আমাদের যে স্কুলের যিনি ক্যারেনে ছিলেন, দেখতে ছোটোখাটো ছিলেন, কানাইবাবুর একটা প্যান্ট আমি ধার করে পরেছিলাম। আমরা তো গ্রামের লোকজন খুব জোরে কথা বলি, তাই না, যেহেতু খোলামেলা মাঠ। আমি গিয়ে বলছিলাম মেহকামি স্যার, অনেক জোরে বলেছি, তো ওরা কাবড়ে গেছে যে এরকম করে কথা বলে কেন।
তা তখন প্রিন্সিপাল বুঝতে পেরেছেন, ব্রিটিশ তো, সে আমাকে বলল যে বসো। তো বসলাম, তো আমাকে বলল স্পেল দ্য ওয়ার্ড সোলজার। আমি তো স্পেলই শব্দ অর্থ বুঝিনি, সোলজার কিচ্ছু না। তা আমি চুপ করে হাঁ করে তাকিয়ে রয়েছি। আর ইংরেজ, তাদের কথাও তো বোঝা যায় না, আর আমি গ্রামের মানুষ, ইংরেজি উচ্চারণ ঠিক মতো বুঝি না। কর্নেল রহমান আস্তে করে বললেন যে সোলজার বানান করো। তো তা আমি আস্তে করে বানানটা করলাম। তখন প্রিন্সিপাল সাহেব বলছেন একে, কর্নেলকে, যে বানান তো ঠিকই করলো, কিন্তু এইখানে ভুল লিখছে কেন খাতার মধ্যে। তা আমি এইটুকু বুঝলাম আর কি, যে ওনারা এই আলাপ করছেন। তারপরে কিছু কিছু প্রশ্ন করলেন, আমি আমার মতো করে উত্তর দিলাম। মনে হলো আমাকে তারা খুব পছন্দ হয়েছে, স্যারের, প্রিন্সিপাল সাহেবের খুব পছন্দ হয়েছে। তা আমাকে বিদায় দিলেন, আমি বাড়িতে চলে গেলাম। আমি মনে করলাম যে এটা আর হবে না। আবার একটা চিঠি এলো, চিঠিতে বলল যে আমি সিলেক্টেড, কিন্তু শর্ত হলো যে মাসে 100 টাকা স্কলারশিপ দিবে তারা, কিন্তু খরচ হলো 150 টাকা। প্রতি মাসে 50 টাকা সেই আমলে 65 সালে জোগাড় করা খুবই কঠিন আমার পক্ষে। তা আমি আশা ছেড়ে দিলাম, আবার আশা ছেড়ে দিলাম। আমি বললাম যে এত দূরে এসে বোধহয় তরি ডুবে গেল। তো তখন আমার দাদা বেঁচে ছিলেন, উনি অত বুঝতেন না, কিন্তু এইটুকুন বুঝলেন যে এটা খুব অন্যায় হচ্ছে, যে এত দূর আসার পর একটা ছেলে বাদ পড়ে যাবে। তখন আমাকে বলল যে উঠ, গরু গাড়িতে উঠ। উঠলাম, বাজারে আসলেন, এসে ওই তার যে বড় ছেলে এবং ছোট ছেলে ওখানে ফার্মেসি করে, ওখানে গিয়ে বললেন যে তোদেরকে আমি লেখাপড়া করিয়েছিলাম, তো এইখানে এসে তোরা ক্ষান্ত কেন হলি? এই ছেলেটাকে এত দূরে এনে আবার ছেড়ে দিচ্ছিস কেন? তো বলে যে বাবা, প্রতি মাসে 50 টাকা দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের নেই, এটা সম্ভব না। আর ওর বাবা মার তো কিছুই নেই, তো ওরা কেমন করে করবে? এটা আশা বাদ দাও। তো ওনার খুব মন খারাপ, আমারও খারাপ লাগছিল। একজন টিচার ছিলেন প্রাইমারি স্কুলের, ফয়েজ মৌলভী, তিনিও সেই সময় এসছেন। এসে বললেন যে না, এটা আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না, আমরা নামবো, যেমন করে হোক ওকে। আমরা তো প্রথমবার ওকে পাঠাই, তারপরে ওখানে গিয়ে ও নিজেই তার ব্যবস্থা করে নেবে। আগে এই 150 টাকা 3 মাসের জন্য একবারে দিতে হবে, এইটা জোগাড় করি। আমার থেকে পিছনে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে আতিউর রহমানের বড় ভাই মতিউর রহমান, উনি দর্জির দোকান দিত। বাজারে লুঙ্গি কেনা বেচা করতো, সেই লুঙ্গিগুলো আইনে দিতাম, যাতে সেলাই করার জন্য আমরা ডাকাটাই মোটামুটি হকারের মতো কাজটা করতাম। বিকেলের দিকে খবর আসে যে আতিউর রহমান সাহেব ক্যাডেট কলেজ চান্স পেয়েছে। তখন আমাদের মুরব্বী অর্থাৎ আতিউর রহমান সাহেবের জ্যাঠা মৌলভী মরহুম মহিজুর রহমান সাহেব এবং ইব্রাহিম মন্ডল সাহেব সহ আরও কতিপয় মুরব্বী মিলে সিদ্ধান্ত নেয় যে আজকে এই বাজারে জনগণের কাছ থেকে গামছা দিয়ে চাঁদা তুলব। আমি নিজেও একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে চাঁদা তুলি। আমার মনে হয় সর্বোচ্চ 3টা গামছা নিয়ে আমরা চাঁদা তোলার জন্য অগ্রসর হয়েছিলাম। আমার মনে আছে একটা টিনের সুটকেস, ওই যে পুরনো সুটকেস, ওটা হাতে নিয়ে ধনবাড়ি এলাম, কত গরুর গাড়িতে নাকি পায়ে হেঁটে, এখন মনে নেই আমার। তো ওখান থেকে একটা বাসে চড়ে টাঙ্গাইল হয়ে কালিয়াকৈরের কাছে আমাদের ক্যাডেট কলেজ, এখানে আসলাম। আমার বড় চাচাই বোধহয় নিয়ে আসছিলেন। আমি গিয়ে দেখলাম যে আরেকটা স্বর্গের মতো আরেকটা জায়গা, আর সেখানে সমস্ত থাকার কত ব্যবস্থা। সেইখানে অনেক ছেলেদের সাথে দেখা হলো, যারা ঢাকা থেকে গিয়েছিলেন, আমার বন্ধুরা সব। আমি বন্ধুদের প্রশংসাই করব, তারা আমার কখনো লেগ পুল করেনি, তারা বরং বলেছে যে না, গ্রাম থেকে এসছে, ওকে আমরা সাহায্য করি। শেষ পর্যন্ত চলতে থাকলাম, কিন্তু 3 মাস পরে তো আমাকে বিদায় করে যেতে হবে। আমি তো আর তো ফিরে আসতে পারবো না, কারণ প্রতি 3 মাস পর 150 টাকা তো আমার পরিবার আর দিতে পারবে না। তো আমার একজন শিক্ষক ছিলেন আবদুল্লাহ আলামিন স্যারকে বললাম যে স্যার, এই যে বাংলায় পড়াতেন খুব সুন্দর, আমি তার হাতের লেখা আমি এখন তার মতো করেই লিখি। তা আলামিন স্যারকে বললাম যে স্যার, আপনি তো জানেন এই অবস্থা, আমি কী করবো? স্যার বললেন যে তুমি দাঁড়াও। পরে মিস্টার পিটের সাথে গিয়ে পুরো আলাপটা করলেন যে এই ছেলেটি প্রান্ত থেকে এসেছে, একটা প্রান্তিক ছেলে, কিন্তু চলে যাবে ফিরে, তাকে তো রাখতে পারছি না যদি তাকে ফুল স্কলারশিপ না দেওয়া যায়। তো উনি বললেন যে আমি বোর্ডে নিয়ে যাব। তখন জিওসি মানে ক্যাডেট কলেজগুলোর বোর্ডের চেয়ারম্যান, তো সেইখানে মিস্টার পিট গিয়ে খুব আর্গু করলেন যে আমরা এই ছেলেটাকে হারাতে চাই না,
তাকে ফুল স্কলারশিপ দিতেই হবে। এবং স্যার বোর্ড মিটিং শেষে প্রিন্সিপাল স্যার নিজে এসে আমাকে জড়াইয়া ধরছেন। আমি তখনই বুঝছি যে একটা কিছু হয়েছে। বলে যে তোমাকে যেতে হবে না। শুরুর দিকে আমি একদম প্রায়ই ফেল করতাম, ইংরেজিতে ফেল করতাম, অন্য সাবজেক্টে খুব ভালো রেজাল্ট, কিন্তু ইংলিশে ফেল করি। প্রিন্সিপাল সাহেব নিজে আলাদা আলাদা যত্ন নিয়ে ইংরেজি শেখালেন এবং এমন দেখা গেল যে বছর শেষে আমি ক্লাসে ফার্স্ট হয়ে ইংরেজিতেও অনেক নম্বর নিয়ে আমি পাশ করলাম। ম্যাট্রিকে আমি প্রথম 10 জনের মধ্যে বোধহয় আই ওয়াজ 5th, আমার যতটুকু মনে পড়ে। সো এইভাবে পরিবর্তনগুলো এসেছে। আমি সেই জন্য আমার শিক্ষকদের কাছে খুবই ঋণী। আমার শিক্ষকরা, এই যে মিস্টার আব্দুল্লাহ আল আমিন এবং অন্যান্য শিক্ষকরা, হাসান স্যার, তারা খুব যত্ন নিতেন আমার প্রতি এবং যত্ন নেবার ফলেই আমি রেজাল্ট ভালো করলাম এবং ইন্টারমিডিয়েটেও আমি স্ট্যান্ড করলাম, 10 জনের মধ্যেই আসলাম। ডক্টর আতিউর রহমান এবং আমরা এই কাছাকাছি বয়সেরই, এই 1-2 ক্লাস উপরে নিচে আমরা পড়াশোনা করতাম, ছোটোবেলায় একসাথে খেলাধুলা করছি। মুক্তিযুদ্ধের সময় আমরা মুজিব বাহিনীর সদস্য হই। আতিউর রহমান আমাদের সাথে সহযোগিতা করেন। ওনাকে আমরা যুদ্ধক্ষেত্রে নেইনি, কারণ ওই সময় আমরা জানতাম দক্ষিণ জামালপুরে একমাত্র আতিউর রহমান স্ট্যান্ড করেছিল এসএসসি পরীক্ষায়। আমরা চিন্তা করলাম যে এত মেধাবী একজনকে নিয়ে যুদ্ধে যাব, হঠাৎ যদি সে না থাকে তাহলে এলাকার বিরাট ক্ষতি হয়ে যাবে, তাই ওনাকে আমরা যুদ্ধে নেইনি। কিন্তু উনি শুধু সংগঠকের কাজ করতেন এবং আমাদের এই মুক্তিযোদ্ধাদের, আমাদের এই গ্রুপটাকে উৎসাহিত করতেন। 2টা ঈদে উনি যখন বাড়িতে আসতেন, সবার সাথে আমরা একই ঈদে নামাজ পড়তাম। ঈদগাহে উনি অত্যন্ত সুন্দর কথা বলতেন। একদিনের কথা আমার স্পষ্ট মনে আছে, উনি তার বক্তব্যে বললেন যে আমি মানুষ মরলে দুঃখ পাই না, কিন্তু মানুষের মনুষ্যত্ব মরে গেলে আমি অত্যন্ত দুঃখ পাই। উনি এরকম অনেক কথাই বলেছেন। ওনার কথাগুলি শুনে আমাদের এলাকায় অনেক ছেলেমেয়ে ওনার অনুকরণীয় হয়ে আজ অনেক এগিয়ে যাচ্ছেন। আমাদের এই মামুন সিটি পাবলিক স্কুলের সবসময় প্রাসঙ্গিকভাবেই তার জীবনী সম্পর্কে আলোচনা করি। তার জীবনী যখন শিক্ষার্থীরা শুনেন তখন এখান থেকে শিক্ষার্থীরা অনেক অনুপ্রাণিত হন এবং আশ্চর্যান্বিত হন যে উনি কিভাবে কষ্ট করে আজ লেখাপড়া করে সারা বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিমান অর্থনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন। এই জন্য আমরা এলাকাবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। অত্যন্ত দরিদ্র ঘরের একজন সন্তান, তিনি অত্যন্ত সংগ্রাম করে বড় হয়েছেন এলাকার মানুষের আর্থিক সহায়তা নিয়ে। তো এলাকার মানুষ যে তাকে আর্থিক সহায়তা করেছেন সেটি তিনি আজও বলতে পারেনি। এলাকার মানুষের সেই ঋণ পরিশোধ করার জন্য সে এবং তার ছোট ভাই 2 জনে মিলে এলাকায় অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। ডক্টর আতিউর রহমান সাহেব দেশের সম্পদ, আমরা তাকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করি। যে জাতিউর রহমান দেশ ও জাতির, ডক্টর আতিউর রহমান সেই আতিউর রহমান, ডক্টর আতিউর রহমান আমাদেরও। এজন্য আমরা গর্বিত, আমরা তাকে নিয়ে সবাই আনন্দ উদ্বেলিত। আমরা উদাহরণ হিসেবে, অনন্য সাধারণ ব্যক্তিত্ব হিসেবে এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনে প্রাণে তাকে গ্রহণ করে। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগ দিয়ে ঢাকায় এসেছিলাম আমার এক জুনিয়র ফ্রেন্ডের কাছে, প্রফেসর নাফিস আহমেদ, ঢাকা ইউনিভার্সিটির জিওগ্রাফির প্রফেসর, ওনার বাড়িতে উঠেছিলাম। তো ওইখানে জুলফিয়া আপা, আসাফুদ্দৌলা সাহেবের স্ত্রী, আপা আমাকে দেখে বলে যে তুমি পাশ করার পরে কি পড়বে। আমি বললাম যে এখনও তো জানি না কি পড়বো, ঠিকও করি নেই কিছু। অনেকেই বলে ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে, আমি তো সায়েন্সের ছাত্র। তো বলে যে না, তুমি ইকোনমিক্স পড়ো। তাই আমি বললাম যে ইকোনমিক্স কী জিনিস তো জানি না, আমি তো কোনো দিন পড়ি নেই। তো বললো কোনো অসুবিধা নাই, সায়েন্সের ছেলেরা মেয়েরা ইকোনমিক্সে ভালো করে। তা আমি তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে যখন ঢাকায় আবার ভর্তি হতে এলাম, এমএন হুদা স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন ইকোনমিক্সে পড়তে আসছো, তোমার এত ভালো রেজাল্ট, তুমি তো ফিজিক্স বা কেমিস্ট্রিতে পড়াই তোমার ঠিক। তাই আমি বললাম যে না, আমি ইকোনমিক্সই পড়বো। তো বলে তুমি ইকোনমিক্সে কী জানো? আমি কিছুই জানি না। তারপরে বললো যে ইকোনমিক থিওরি কাকে বলে। তাই আমি বললাম যে ইকোনমিক থিওরি আমি জানি না, কিন্তু ফিজিক্সের বা কেমিস্ট্রির থিওরি কি সেটা আমি জানি। এই জিনিস এইটার সাথে মিলিয়ে আমি ইকোনমিক থিওরি কি এটা বলতে পারি।
স্যার আমার এই কথা হেসে দিলেন, বলে যে তুমি অ্যাডামেন্ট, তুমি ভর্তি হবেই। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ স্যার আমি ভর্তি হব, ইকোনমিক্সই পড়বো, আর কোনো সাবজেক্টে আমি কিন্তু কোনো ফর্মও কালেকশন করিনি। তো বলে যে ইকোনমিক্স পড়ে কি করবে? তা আমি বলেছিলাম যে স্যার খুব বড় ইকোনমিস্ট হবো, আপনার চেয়েও বড় ইকোনমিস্ট হবো। স্যার বলে যে আমার চেয়ে বড় ইকোনমিস্ট হবে তুমি, এত কনফিডেন্স তোমার? আমি বললাম হ্যাঁ। দেখো তাহলে তো তোমাকে আমার নিতেই হয়। খনি শ্রমিকের মতো ইঞ্চি ইঞ্চি করে তিনি এগিয়েছেন তার জীবন সংগ্রামের পথরেখা ধরে। রচনা করেছেন অনবদ্যাগ জীবন কাব্য। স্যারের মধ্যে একটা ইনোভেটিভ ক্যাপাবিলিটি আছে, একটা নতুন জিনিস সৃষ্টি করার মতো একটা যে গুণ থাকে, সেই গুণটা তার মধ্যে আছে এবং একটা সৃষ্টিশীল চেতনা আছে। তার সহযোগিতা পেয়ে আমরা সামনে এগিয়ে গেছি এবং পুরা বাংলাদেশ ব্যাংকে এবং ব্যাংকিং সেক্টরকে ডিজিটালাইজড করার বিষয়ে আমরা সফলকাম হয়েছি। উনি যতটা না অর্থনীতি চর্চায় নিজেকে সম্পৃক্ত করেছেন, তার চেয়ে বেশি উনি পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্যে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছেন। তার জীবন সম্ভবত এক্ষেত্রে বড় অনুঘটকের ভূমিকা পালন করেছে। আতিউর রহমান গ্রাম থেকে উঠে এসেছেন, কঠিন একটা জীবন বাস্তবতার থেকে গড়ে উঠেছেন। সেজন্যে দুটো জিনিস উনি কখনো ভোলেননি, সেটি হচ্ছে দেশের প্রতি কৃতজ্ঞতা, সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। এই জনবান্ধব মনস্তত্ত্বটি সম্ভবত তার জীবন গড়ে দিয়েছিল। আগে উনি যেরকম ছিলেন, গভর্নর অবস্থাও সেরকম ছিলেন, এবং গভর্নর পরবর্তী সময়ে কিন্তু স্যার একই রকম মানবিক আচরণ করে থাকে। কত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন, কত মানুষের উপকার করেছেন, এটি বলা মুশকিল। এবং আমি অন্তত আমি বলবো যে এক ধরনের উদাহরণ আমি দিতে পারি। আজকে আমি যে পর্যায়ে এসেছি, হোয়াট আই এম টুডে, ইট ইজ ডিউ টু বেসিক্যালি ডক্টর আতিউর রহমান স্যারের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার জীবনে আমার স্ত্রীর ভূমিকা কিন্তু অসামান্য। সংকটকালে এবং সুসময়ে তিনি সব সময় আমার চিরসাথী ছিলেন এবং আমি বলবো যে আধুনিক মানুষ আমাকে তৈরি করবার জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন এরকম আর কেউ নয়। আমার আগে উচ্চারণ জামালপুরের টান চলে আসতো, কিন্তু সেটা তিনি একটা একটা করে ঠিক করেছেন। রবীন্দ্র ভাবনার সাথে তিনিও আমাকে যুক্ত করেছেন। সুতরাং তার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়ে তিনি গুণমানের শিক্ষাকে ধারণ করতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সংবাদপত্রে লেখালেখি করে উপার্জন শুরু করেন। দায়িত্ব নেন ভাই বোনদের লেখাপড়ার। ও যখন ছাত্র, তখন আমি কেবল ইন্টারমিডিয়েট পাশ করছি, সে আমাদেরকে নিয়ে আসছে ঢাকায় নিয়ে এসে সে অনার্স পাশ করার পরেই পর্যটন কর্পোরেশনের চাকরি নিয়েছে। সেই চাকরির সুবাদে সে একটা বাসা নিয়েছে। সেই বাসাতে আমাদের এতগুলো ভাই বোন একসঙ্গে নিয়ে তারপরে তাদেরকে কে কোথায় লেখাপড়া করবে ঢাকা শহরেই তাদেরকে ভর্তি করেছিল। আমাদের পরিবারে ওর ভূমিকা হলো অতুলনীয়, এই কারণে যে আমরা কে কি করব না করব ভবিষ্যতে সেই সমস্ত প্ল্যানগুলো করে দিত আমাদেরকে। একা নয়, অন্যদেরকেও সমান গুরুত্ব দিয়ে চিন্তা করতেন তিনি। ফলে সমগ্র বাংলাদেশকে ধারণ করেই তিনি যাত্রা করেছেন সাফল্যের চূড়ায়। তিনি গভর্নর থাকা অবস্থায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তার সাথে কথা বলি। সে আমাকে এবং বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে এই ইউনিয়নটার চিন্তা চেতনা না করে আমি দেশটির চিন্তা করি। দেশটি আমার গ্রাম, দেশের উন্নয়ন হলে আমাদের ইউনিয়নের উন্নয়ন হবে। ডক্টর আতিউর রহমান সাহেব একজন পরিবেশবাদী অর্থনীতিবিদ। উনি তার নিজ এলাকায়, নিজ গ্রামেও 1995 সনে প্রায় 10,000 চারা গাছ বিতরণ করেছিলেন। তাছাড়া দরিদ্র শিক্ষার্থীদের প্রতি তার বেশ দুর্বলতা আমরা খেয়াল করেছি। উনি জানতে পারলেই যে কোনো দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সহ সার্বিক দিকে সহযোগিতা করে থাকেন। এরা বিয়ার বাদনে গেলে সাহায্য করে, এরা অপারেশনের জমতে গেলে সাহায্য করে, তারপর এরা মনে করেন যে কোনো এরা সাহায্য করে।
আমার মাথায় যত তুই হায়ার যেন হেরে দেয় সারার দেয়, আমরা সারের জন্য দোয়া করি। আমরা কোলাহানের সাররা দেখছি। তাকে মানবিক গভর্নর বলা হয়। সেখানে 10 টাকার যে হিসাব উনি খুলে এসেছেন, পারমিশন দিয়েছেন, সেটা এখন কোটি কোটি হিসাবে পরিণত হয়েছে সারা বাংলাদেশে। এবং সরকার যে গরিব মানুষদের বা কৃষকদের অনুদান দেন, সেই অনুদানগুলি 10 টাকার হিসাবে যায় এবং মাঝখান থেকে কেউ মধ্যস্বত্বভোগী বা টাকা নিয়ে যেতে পারে না। তারপর আছে স্কুল ব্যাংকিং, কিভাবে স্কুলের ছেলেমেয়েরা ব্যাংকের সাথে পরিচিত হবে, একাত্ম হবে, সেটা চালু করেছেন বাংলাদেশে ডক্টর আতিউর রহমান। তারপর পথশিশু ব্যাংকিং, এটা একটা অত্যন্ত মানবিক উদ্যোগ। যে সমস্ত পথশিশুরা রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কখনো ব্যাংকের কাছে যাওয়ার সাহসই তাদের ছিল না। তাদের একটা গার্জিয়ান নির্ধারণ করে আইনগতভাবে এনজিও থেকে, তারপর এদের টাকাগুলো, সঞ্চিত টাকাগুলো ব্যাংকে জমা রাখার ব্যবস্থা করা হয়েছে এই আতিউর রহমানের উদ্যোগে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি চৈতন্যের মহত্তম সংস্কৃতির মহাপুরুষ। অন্যদিকে আতিউর রহমান অনুসন্ধান করে চলেছেন অর্থনীতির কঠোর কঠিনের জগৎ। কিন্তু তিনি রবি ঠাকুরের আলো ছায়ায় প্রবেশ করে রচনা করলেন ভিন্ন আঙ্গিকে অর্থনীতির নতুন জাগ্রত এক খতিয়ান। সামনে আনলেন তার কৃষকপ্রীতি, লোকহিতকর চিন্তা ও কর্মের বিপুল সম্ভার। এভাবেই রবীন্দ্রনাথ আর আমাদের সংস্কৃতির মধ্যে খুঁজে পেলেন মহামানবের তীর্থসেতু। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এটি আমার কাছে মনে হলো যে রবীন্দ্রনাথের একেবারে সার কথা, অর্থনীতির চিন্তা একেবারে সার কথা। এবং আজকে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি লক্ষ্যমাত্রা কাউকে পেছনে ফেলে রেখে যাবে না, সেটি কিন্তু এই লাইনগুলোর মধ্যে আসছে। আমি এই লাইনগুলো Rio+20-তে যে এসডিজি করবার আগের প্রোগ্রাম যেটা জাতিসংঘ করেছিল, সেখানেও আমি গিয়েছিলাম। এই লাইনগুলোর ইংরেজি তর্জমা করে যখন আমি বলতাম, তখন দেখলাম যে সারা পৃথিবী এটাকে গ্রহণ করছে। এবং পরবর্তীকালে এসডিজির একটা মূল লক্ষ্যই দেখলাম যে তারা ঠিক করেছে যে কাউকে পেছনে ফেলে রাখা যাবে না, নো ওয়ান ক্যান বি লেফট বিহাইন্ড। শেখ মুজিবকে জানতে, তাকে নিয়ে গবেষণা করতে আতিউর রহমানের অধিকাংশ গ্রন্থ অনন্য ভূমিকা রাখবে সন্দেহ নেই। একই সাথে তার সৃজনশীল লেখনী বাংলা সাহিত্যে অমূল্য সম্পদ হিসেবে আজীবন আলো ছড়াবে। ডক্টর আতিউর রহমান আমার অত্যন্ত প্রিয়ভাজন মানুষ। তাকে আমি দীর্ঘ সময় ধরে চিনি। তার লেখালেখির সূত্রটি তাকে চেনার একটি বড় দিক। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় তাকে দেখে যে উপলব্ধিটা আমার হয়েছে, সেটা অনেক বড়। এবং তার মতো মানুষ আমাদের সমাজে খুবই দরকার। এবং তিনি একজন শ্রেষ্ঠ মানুষ, যাকে আমাদের সমাজের মানবিক বোধের জায়গা থেকে, চেতনা থেকে অনেকভাবে পাওয়া যায়। আতিউর রহমান স্যার একজন অর্থনীতিবিদ হিসেবে বাংলাদেশে সুপরিচিত। এর বাইরেও উনি লেখালেখির চর্চা চালিয়ে যাচ্ছেন এবং তারই অব্যাহত প্রক্রিয়ায় আমাদের প্রকাশনী থেকে দুটো বই বের হয়েছে, জনগণের বাজেট, টুয়ার্ড অ্যান ইনক্লুসিভ গ্রিন বাংলাদেশ। আতিউর রহমানের দৃষ্টির আয়তক্ষেত্রে বাংলাদেশ চিরজাগরুক এক চলমান সত্তা। আজ স্বাধীন সার্বভৌম অনমনীয় দুর্জেয় বাংলাদেশ, এই বাংলাদেশের চাবিকাঠির মূল সূত্র ভাষা। পাকিস্তানের সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রথম সোপান ছিল বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান। বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য 1952 সালের জীবনপণ লড়াইয়ের ইতিহাস আতিউর রহমান তুলে আনেন চেতনার রক্তবর্ণে। ভাষা আন্দোলনের পটভূমিতে 3টি বই রচনা করেন তিনি। উল্লেখযোগ্য বই: ভাষা আন্দোলন, অংশগ্রহণকারীদের শ্রেণী অবস্থা। শ্রেণী অবস্থা নির্ণয়ের মধ্য দিয়ে তিনি পরিষ্কারভাবে প্রান্তিক জনের একজন হয়ে সাধারণের গৌরব প্রতিষ্ঠা করেন। সেই প্রান্তজনের সন্তানরাই আবার ৭১-এর বীর মুক্তিযোদ্ধা। আতিউর রহমানের সকল কর্মের মূল চরিত্র বাংলার সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ, যা তিনি গ্রহণ করেছেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম থেকে। তাই তিনি মগ্ন থাকেন তাঁর জীবন ও কর্মের ওপর গবেষণা নিয়ে।
বঙ্গবন্ধুকে নিয়ে আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমার যেটা সবচেয়ে বড় বই বঙ্গবন্ধুকে নিয়ে সেটি হলো শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম। এই গ্রন্থে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই দুটি বিষয় আসলে যেভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটি এত সুন্দর এবং সুচারুভাবে তুলে ধরেছেন, যেটি আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি অনবদ্য কি বলবো একটা পুরস্কারের মতো, একটা উপহারের মতো হয়ে থাকতে পারে। এই বইটির ম্যানুস্ক্রিপ্ট আমি যখন বঙ্গবন্ধু কন্যার কাছে নিয়ে গেলাম, দেখালাম যে নামটা এরকম রাখতে চাই, বঙ্গবন্ধু বাংলাদেশের আরেক নাম। তিনি হেসে বললেন যে বঙ্গবন্ধু তো 69-এর পরে, তা আপনার বইতে তো 69-এর আগেও প্রচুর ঘটনা, তো এটাকে আপনি শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম রাখেন। আমি সেইভাবেই বইটির নাম করলাম শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম। সেটি এখন খুব বিখ্যাত বই হয়ে গেছে। এছাড়া আমরা আরেকটি কাজ করেছিলাম, সেটি হলো বঙ্গবন্ধু সহজ পাঠ, যাতে করে আমাদের ছেলে মেয়েরা খুব সহজেই বঙ্গবন্ধুকে বুঝতে পারে, সেই জন্য এই বইটি লিখেছিলাম। জার্নিম্যান এটা প্রকাশ করেছে। বইটি আমার খুব ভালো লেগেছে। আতিউর রহমান স্যার এই বইটিতে বঙ্গবন্ধুকে খুব সহজভাবে তুলে ধরেছেন। অর্থনীতি সবসময় একটা কাঠখোট্টা প্রসঙ্গ, খুব কঠিন লাগে, পাথরের মতো, কিন্তু যারা প্রকৃত শিল্পী, যারা প্রকৃত মানুষ, তারা সেই অর্থনীতিকে একদম সাবলীলভাবে মানুষের জীবন স্রোতের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, যেমন দিয়েছেন আমাদের কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক সেই রকমভাবে ডক্টর আতিউর রহমান অর্থনীতিকে মানুষের চিত্তের ভেতরে শব্দে, বাক্যে, অভিযোজনায় প্রবেশ করিয়ে দিয়েছেন। এবং রবীন্দ্রনাথ যেভাবে অর্থনীতিকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন, তিনিও সেইভাবে নিয়ে গেছেন। এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, তাজউদ্দিন আহমেদ এবং আমাদের চিরয়ত যে বাঙালি সত্তা, সব কিছু মিলিয়ে অর্থনীতির সঙ্গে এমন করে যুক্ত করে দিয়েছেন, এমন বাঙালি এই বাংলাদেশে ডক্টর আতিউর রহমান ছাড়া আমি আর দ্বিতীয় কাউকে দেখতে পাই না। আমার মনে আছে $6.5 বিলিয়ন রিজার্ভ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এটা বাড়াতে হলে দুটো কাজ করতে হবে, একটা হলো রেমিটেন্স বাড়াতে হবে, দুই হলো এক্সপোর্ট বাড়াতে হবে। এবং দুটো জায়গাতেই আমরা কাজ করেছি। বাংলাদেশ ব্যাংক এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড করেছি, 2 নম্বর আমরা রেমিটেন্সের জন্য আমার মনে আছে যে আমি নিজেও এবং আমাদের সেন্ট্রাল ব্যাংকাররা মরুভূমিতে গিয়ে সাধারণ মানুষের সাথে আলাপ করছে যে ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা পাঠান, হুন্ডির মাধ্যমে পাঠাবেন না। আমরা এই আন্দোলন করেছি এবং যার ফলে আর পেমেন্ট সিস্টেমটা ইজি করে ফেলেছি, যাতে করে খুব সহজে পেমেন্ট করা যায়। এবং সরকার এখনও আবার 2% ইনসেন্টিভ দিয়েছেন এখন সরকার, এটা আরও খুব ভালো কাজ করেছেন। এই সবে মিলে এখন রেমিটেন্স প্রচুর আসছে। রেমিটেন্স আসার একটা ভালো উদ্দেশ্য হলো, আগে কিন্তু রেমিটেন্স পেলে মানুষ খালি একটা বাড়ি ঘর করতেন কিংবা একটা বিলাস খরচ করতেন, কিন্তু এখন রেমিটেন্সের অর্থ দিয়ে ছোট ছোট উদ্যোক্তা তৈরি হচ্ছে, গ্রামে গঞ্জে পুকুর কাটছে, নার্সারি করছে, ফুলের বাগান দিচ্ছে, ছোট দোকান দিচ্ছে। সুতরাং এই যেই হারের টাকাটা আসছে এখন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখছে, এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা বলেই কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতি এতটা চাঙ্গা। আমরা গত 10-12 বছর যাবৎ 6-7% প্রবৃদ্ধি অর্জন করে চলেছি। এমনকি এই প্যান্ডেমিকের মধ্যেও এশিয়ার মধ্যে সবচেয়ে গতিময় দেশটা বাংলাদেশ। ডক্টর আতিউর রহমান 2009 সালে বাংলাদেশ ব্যাংকের 10ম গভর্নর নিযুক্ত হন। সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংক অভিজাত শ্রেণীর দুর্ভেদ্য দেয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে, একেবারে প্রান্তিক সাধারণ জনতার দুয়ারে পৌঁছবার প্রবল আকাঙ্ক্ষায়। কারণ তিনি জানেন এই বাংলাদেশের মালিক কৃষক, শ্রমিক, মেহনতিজন। আর সেই জানা বাস্তবে রূপ লাভ করে যখন কৃষকের নড়বড়ে দরজার কাছে 10 টাকার হিসাব খোলার কাগজপত্র নিয়ে হাজির হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে। তিনি ভেঙে দেন প্রচলিত ব্রিটিশ কলোনিয়াল শাসনের প্রভু প্রজার সম্পর্ক, গড়ে তোলেন জনবান্ধব ব্যাংকিং সিস্টেম, আর সুযোগ করে দেন এদেশের খেটে খাওয়া কোটি কোটি মানুষের মোবাইল ও এজেন্ট ব্যাংকিংয়ের মতো আধুনিক ডিজিটাল ব্যাংকিং লেনদেনের। 2011 সালে আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গাইডলাইন দিলাম, যার মাধ্যমে যে বিকাশ, তোমার রকেট এগুলো বের হয়ে আসলো। এরপরে এজেন্ট ব্যাংকিংয়ের আমরা গাইডলাইন দিলাম 2013 সালে। তো এই সব কিছুই আমরা করেছি, কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ গঠন করবার যে আগ্রহ মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর, এই আগ্রহের মধ্যেই কিন্তু আমরা এই কাজটি করেছি এবং আজকে বাংলাদেশে তো এক বিপ্লব ঘটে গেছে। 2009 সালে যখন ডক্টর আতিউর রহমান গভর্নর হলেন, আমার মনে আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর পরবর্তীতে
বিকাশের উপর একটা কেস লিখেছিল। তো ওই কেসটা লিখতে যে ডক্টর রহমানেরও ইন্টারভিউ নিয়েছেন ওনারা। তো ওখানে ডক্টর রহমান ওনার প্রথম যেদিন উনি সেন্ট্রাল ব্যাংকে গেলেন ওই দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা টেক্সট পাঠিয়েছিলেন ওনাকে, সেই টেক্সটটার কথা উল্লেখ করেছেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গরিবদের জন্য কাজ করার প্রতি ওনাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সেন্ট্রাল ব্যাংকের মূল কাজ যেটা, যে কাস্টমারের অর্থের নিরাপত্তা এবং টাকার যে মুভমেন্ট, ফান্ড ফ্লো, এটার উপর নজরদারি করা। তো এই দুটাতেই কিন্তু ডক্টর রহমানের নেতৃত্বে সেন্ট্রাল ব্যাংক প্রথম থেকেই গ্রাহকের অর্থের নিরাপত্তার উপরে জোর দিয়েছিলেন এবং টাকার যে ফান্ড ফ্লোর উপরে পরিষ্কার ধারণা বাংলাদেশ ব্যাংকের প্রথম দিন থেকেই। রেগুলেটর হিসেবে একটা সৎ বা একটা প্রফেশনাল আইডিয়াকে প্রমোট করা বা তার প্রতি একটা স্বচ্ছ মনোভাব থাকা, এটার কিন্তু একটা ইনহেরেন্ট ক্যাপাসিটি ডক্টর রহমানের মধ্যে ছিলেন, যেটা আমি মনে করি বিকাশের পরিস্ফুটনে যথেষ্ট ভূমিকা রেখেছে। এখন আমার খুব ভাল লাগে যখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একজন রিক্সাওয়ালাও দিনে 2 বার ব্যাংকিং করে। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নের ফেরিওয়ালা কতজন হতে পারে? কতজন পারে নিজের পকেটের সুখ স্বপ্ন অন্যের কাছে বিলিয়ে দিতে? পারেন একজন, অসামান্য উদার মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ আতিউর রহমান। ডক্টর আতিউর রহমান একজন তুমুল জনপ্রিয় শিক্ষক। জীবনের পাঠশালা আর পৃথিবীর পথ থেকে যা তিনি হৃদয় ভরে সঞ্চয় করেছেন, উজাড় করে বিলিয়ে দিয়েছেন ছাত্রদের মাঝে। কারণ তিনি জানেন, একটি আলো থেকে যত আলো জ্বালাবে ততই অন্ধকারগুলো সব আলোয় আলোকিত হবে। সেই আলোয় দেশ, সমাজ, রাষ্ট্র বিকশিত হবে। তাঁর ছাত্রছাত্রীদের কাছে তিনি বিরাট অনুপ্রেরণার উৎস। নিরন্তর বিকাশমান বাংলাদেশের আরেক অনির্বাণ প্রেরণার নাম অদ্বিতীয়, অসাধারণ, অনন্য ডক্টর আতিউর রহমান। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমার মধ্যে একটা ভাবনা ছিল যে আমি কিভাবে আমার চরাঞ্চলের যারা জুনিয়র আছে তাদেরকে কীভাবে সাপোর্ট দিতে পারি। তো আমি একটা প্রজেক্ট শুরু করি, নাম হচ্ছে এডুকেশন, মানে ডিভিডির মাধ্যমে ভালো টিচারের লেকচারগুলো গ্রাম অঞ্চলে নিয়ে ল্যাপটপের মাধ্যমে বাচ্চাদেরকে দেখানো এবং সেখানে তাদেরকে নার্সিং করা। একটা প্রজেক্ট শুরু করি যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। তো এই প্রজেক্টটা শুরু করার ফলে আমাকে স্যার যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। 2009 সালে আমার মন থেকে স্যারের জন্য দোয়া চলে আসে যে আমাদের মতো যারা ইয়াং উদ্যোক্তা, আমাদের মতো যারা ছোট ছোট উদ্যোক্তা যারা তৈরি হচ্ছে বাংলাদেশে, এদের পিছনে একজন আতিউরের অনেক দরকার এবং অনেক প্রয়োজন রয়েছে। জাতীয় অর্থনীতি নিয়ে যখন উনি কথা বলেন তখন শুধু বর্তমান সময়ে আটকে থাকেন না, আমাদের সামনে চ্যালেঞ্জগুলো যেমন উনি দেখান যে চ্যালেঞ্জ নিয়ে হয়তো আমরা আরও সিরিয়াসলি 3 বছর 4 বছর 5 বছর বা 10 বছর পরে ভাববো, সেটা তিনি এখন ভাবছেন এবং শুধু সমস্যা চিহ্নিত করে আটকে থাকেন না প্রচলিত অর্থনীতিবিদদের মতো, ওটার সমাধানের পথ কী হতে পারে সেটাও উনি বলেন। তো তার শিক্ষার্থী হিসেবে এবং পরবর্তীতে সৌভাগ্যক্রমে তার সহকর্মী হওয়ার সুবাদে আমি মনে করি এটা তার একটা অনন্য বৈশিষ্ট্য, যেটা আমাদের দেশে তুলনামূলক বিরল। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ অতি ক্ষুদ্র একটি বিন্দু। সেই বিন্দুর বরপুত্র ডক্টর আতিউর রহমান আন্তর্জাতিক মানচিত্রে এক অদম্য বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়ে প্রমাণ করেছেন, বাংলাদেশ 71-এর রক্তে ভেজা মাটিতে পা রেখে এগিয়ে যাবে 1000 বছরের দিকে, বুকে বাঙালির লাল সবুজ পতাকাকে ধারণ করে। The real game changer is the courage. The Bangladesh had the courage. In fact, central bank had the courage from the day one, really, of the global financial crisis. We went for the changing the real economy by using technology and also financial inclusive policies. ডক্টর আতিউর রহমানের এই পর্যায়ে আসার পিছনে আমার মার অবদান ছিল অনেক, সবচেয়ে বেশি। আমি প্রায়ই দেখতাম, আমি এবং আমার 2 ভাই যখন লেখাপড়া করতেছিলাম বাড়িতে আসতাম, তখন আমরা মার 2 ডানার উপরে থাকতাম 2 জন, আর মা সারা রাইতেই খুব ভালো ভালো গল্প করতেন। যেহেতু আমার ভাই ভালো ছাত্র ছিল, ক্লাসে সবসময় ফার্স্ট হইতো, সুতরাং তাকে একটু আমাদের চেয়ে বেশি আদর করতেন এবং তাকে বাবা করে ডাকতেন। আর আমাদেরকে বলছিল যে এটা আমার বাবা মারা গেছে আর তোমার এটা নানা, তোমাদের নানা। আমরা সব ভাই বোন তাকে আবার নানা করে ডাকতাম। এই হলো আমাদের অবস্থা। এবং সে
সবসময় ভালো ভালো খাওয়াটাই খাইতো আর কি। জ্যাঠার কাছেও তাই, ও আসার আগেই আমার যে বড় চাচা সে মুরগি কই থেকে কিনবে কি কিনবে বিভিন্ন জায়গার থেকে কিনে এনে তাহলে আলাদা করে জড়ো করে রাখতো, তাকে খাওয়াইতো এই কারণে যে এই ছেলে অনেক বড় হবে, লেখাপড়ায় অনেক বড় হবে। সে আসলে এই যে সমাজের কাছ থেকে যে জিনিসটা পেয়েছিলেন এবং আমার বড় চাচার কাছে যে আদর পেয়েছিলেন এবং আমার মার কাছ থেকে যে একটা এক্সট্রা আদর আমাদের যে নিয়েছিলেন, সে সুনাম সে রক্ষা করছে। তরুণ প্রজন্মের জন্য কটি কথা বলতে চাই। তরুণরা, তোমরা জানো না যে কি কষ্টের মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করেছি। আমি একটি গবেষণা করেছি, সেই গবেষণায় দেখা যাচ্ছে যে ৭৮% যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সকলেই ছিলেন কৃষক এবং কৃষক সন্তান। আর বাকি যারা ছিলেন তারাও এক জন্ম আগে, অর্থাৎ এক প্রজন্ম আগে তারাও ছিলেন গ্রামেরই মানুষ। সুতরাং এই কৃষকদের প্রতি আমাদের দায় শেষ নাই। এবং বঙ্গবন্ধু সবসময় এই কৃষকের কথা বলতেন। এই যে কৃষকমুখী আমরা যে উন্নয়নগুলো করছি, এই কাজগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা যেমন ছিল, তেমনি বঙ্গবন্ধুর অনুপ্রেরণা সবসময় ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি দ্বিতীয় বিপ্লবে হাত দিয়েছি সিস্টেমিক পরিবর্তনের জন্য, কারণ যাদের জন্য এই স্বাধীনতা তাদের কাছে পৌঁছতে পারছি না, এই দুর্নীতিবাজদের জন্য আমি তাদের কাছে পৌঁছতে পারছি না, সেই জন্য আমি সিস্টেমের পরিবর্তন করলাম। এবং আমরা বঙ্গবন্ধুকে স্মরণ যখন করব তখন রবীন্দ্রনাথকেও স্মরণ করব, কারণ রবীন্দ্রনাথ বঙ্গবন্ধুরও খুবই প্রিয় একজন মানুষ। নজরুল রবীন্দ্রনাথ দুজনেই। এবং রবীন্দ্রনাথের সঞ্চয়িতা তিনি জেলখানায় নিয়ে যেতেন, এবং যখনই মন খারাপ থাকতো তখন রবীন্দ্রনাথের কবিতা তিনি আওড়াতেন, নজরুলের বিদ্রোহী কবিতা তিনি আওড়াতেন এবং নির্ভীক থাকতেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, দেশে জন্মালে দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়। তোমরা তরুণরা, তোমাদের কাছে একটি অনুরোধ, দেশকে মায়ের মতোই ভালোবাসবে এবং দেশকে জানবে। আর দেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে তোমার জানতে হবে। বঙ্গবন্ধু যে 3টি বই লিখেছেন, এই 3টি বই পড়লেই কিন্তু তুমি তাকে জানতে পারবে, তিনি যেরকম বাংলাদেশ চেয়েছিলেন সেটা বুঝতে পারবে। তোমরা তার মতো করে ভাবো এবং মানুষের পাশে থাকো। ওনার জীবনের কাহিনীটা আমার মনে হয় তোমাদের জন্য অনেক শিক্ষণীয় হবে। বাংলাদেশকে জানো, বাংলাদেশকে ভালোবাসো, বঙ্গবন্ধুকে জানো, বঙ্গবন্ধুকে ভালোবাসো, রবীন্দ্রনাথ নজরুলকে জানো, তাদেরকে ভালোবাসো, এবং তোমরাই হতে পারবে বাংলাদেশের রূপান্তরের নায়ক। তোমাদের কাছে আমার প্রত্যাশার শেষ নেই। Mm-hmm.